এটা কি অ্যাপ্রোচ? চুরি করে ধরা খাইছে হাতে নাতে, এখন করে আমি ক্ষমা চাই, এটা কোনো অ্যাপ্রোচ হলো? উনি চুরি করেছেন, এটা অপরাধ করেছেন, অপরাধের শাস্তি হবে, সুজা লাভ তবে, এর আর কোনো লাভ নাই তো। উপদেষ্টার যে এপিএস এর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা জানানোর আহ্বান করেছেন এবং তার বাবার বিষয়ে যে আসলে পাবলিকলি তিনি ক্ষমা চেয়েছেন এবং লাইসেন্সটি বাতিল করেছেন, এই ধরনের অ্যাপ্রোচ পজিটিভ অ্যাটিটিউড হিসেবে দেখেন কিনা আপনি? শুনুন, এটা কোনো অ্যাপ্রোচই না, কোন জাস্ট কোনো অ্যাপ্রোচই না। এটা কি অ্যাপ্রোচ? চুরি করে ধরা খাইছে হাতে নাতে, এখন করে আমি ক্ষমা চাই, এটা কোনো অ্যাপ্রোচ হলো? উনি চুরি করেছেন, এটা অপরাধ করেছেন, অপরাধের শাস্তি হবে, সুজা লাভ তবে, এর আর কোনো লাভ নাই তো। উনি ক্ষমা চাইছেন, মহান ব্যক্তি ক্ষমা চাইছেন, দেশ ধন্য হয়ে গেছে, জুলকারনাইন সাহেব খুশি হয়েছে, আমি খুশি হই নাই। জুলকারনাইন সাহেব তো আগেই বললো ওনার সঙ্গে তার পার্সোনাল একটা সম্পর্ক, পার্সোনাল সম্পর্ক, কারণ উনি বরং ওনাকে এক ধরনের ছাড় দেওয়ার চেষ্টা করতেছেন। উনি ক্ষমা চাইছেন, উনি কি কারণে ক্ষমা চাইবেন? অন্যায় উনি করছেন, ওনার বাপ করছে, ওনার পিতা অন্যায় করছে, উনি তো অন্যায় করেন নাই, উনি ক্ষমা চাইবেন কেন? বাপের এই পুত্রের ক্ষমা চাইলে ক্ষমা হয়? আল্লাহর কাছে হবে? আল্লাহর কাছে হবে? আমি মনে করি অন্যায় করলাম, আমার বাপ বললো আমার পোলা নামাজ পাওয়া নাই, ওনার হয়ে আমাকে, আমি ওনার হয়ে ক্ষমা চাচ্ছি, আল্লাহ ক্ষমা করবো? করবে ভাই? করবে না তো। পিতার হয়ে পুত্রকে ক্ষমা চায়, কোনো অধিকারই তো নাই। বিষয়টা হলো কি, ওই ভদ্রলোক হাই স্কুলের টিচার, হেডমাস্টার। দেখেন, আমি কতগুলো পয়েন্ট বলি আপনাকে, এগুলো মাথায় রাখতে হবে। আমরা করে কি প্রথমে ধরে নিই উনি একজন মহান ব্যক্তি, অতএব মহান ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইছে, অতএব আমি ধন্য হয়ে গেছি। নো, উনি মহান ব্যক্তি না, উনি আমার সেবা করার জন্য দায়িত্ব নিয়ে ওখানে গিয়েছেন, আমার সেবা করার দায়িত্ব নিয়ে ওখানে গিয়েছেন। উনি আমার কাছে মহান ব্যক্তি, আমি ওনার কাছে মহান ব্যক্তি যে আমি ওনাকে সেবা করার দায়িত্ব দিয়েছি। জিনিসটাকে এভাবে দেখতে হবে, না দেখলে হবে। ওনার ভাবভঙ্গি সেরকম মনে হয় না। কিন্তু মাসুদ কামাল গত 15-16 বছর এই অথরিটি নিয়ে এই প্রশ্নগুলো করতে পেরেছেন কিনা, সেই প্রশ্ন কিন্তু আপনাকে করা হবে। অবশ্যই করবো, আমি সবসময় এই অথরিটি নিয়ে প্রশ্ন করি। আমি আওয়ামী লীগের আমলে এই প্রশ্ন নিয়ে করতাম, আমি আওয়ামী লীগের মন্ত্রীতে বলতাম, আপনি মাননীয় মন্ত্রী না, আপনি আমাদের সেবক, আপনি আমার সেবা করার প্রতিশ্রুতি দিয়েছেন, কেবল অঙ্গীকার করেছেন, তারপর আপনি ওখানে গিয়েছেন, আপনাকে তো আমি প্রশ্ন করব। আমাদেরকে শেখানো হয়েছে এইভাবে প্রশ্ন করে না, মাননীয় মন্ত্রী বলো। নো, দিস ইজ নট রাইট। যাক, আমি যেটা বলি আপনাকে, জুলকারনাইন স্যার কথাগুলো বলেছেন, ওনাকে আমি খুব পছন্দ করি পার্সোনালি। উনি খুবই ইথিক্যাল পয়েন্টে কথা বলেন, কাজ করেন। কিন্তু এক্ষেত্রে ওনার যে আসিফ মাহমুদের প্রতি এক ধরনের স্বজনপ্রীতি আছে, এক ধরনের আপত্ত স্নেহ কাজ করে, এটা আমি টের পেয়েছি আজকে যখন উনি বললেন যে আসিফ মাহমুদের এটার মাধ্যমে একটা নতুন ধরনের উদাহরণ তো তৈরি করেছেন, আসিফের কাজ প্রশংসনীয়। নো, আমি তা মনে করি না। আপনি কি ওই জায়গাটায় ক্রেডিট দিবেন না যে আসিফের সাথে তার পার্সোনাল রিলেশনের পরেও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিতা একটি লাইসেন্স নিয়েছে যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, সেটা তিনি প্রকাশ করেছেন? কার? জুলকারনাইন সাহেব। না, জুলকারনাইন সাহেব, আমি তো বললাম তো, ওনাকে আমি খুবই প্রফেশনাল জার্নালিস্ট মনে করি। উনি সবই ঠিক আছে, যা যা করেছেন সব ঠিক আছে, সব পছন্দ করেছেন। কিন্তু সবশেষে যেটা বললেন যে আসিফের এই কাজটা প্রশংসনীয়, আসিফ একটা নতুন নমুনা তৈরি করেছে, এই জায়গাটা তো আমার মনে হয়েছে উনি আসিফকে এক ধরনের ছাড় দেওয়ার চেষ্টা করছেন। আমি তো মনে করি না। আপনি দেখেন, একটা স্কুলের হেডমাস্টার, উনি বোঝেন না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি, এর যে ভয়াবহ তথ্য কি হতে পারে। উনি তো স্কুলের, উনি তো সবচেয়ে আগে বুঝবেন, কারণ ওনার পুত্র ওই স্কুলের স্টুডেন্ট হতে পারে। তো তার যখন খাতাটা উনি দেখবেন, উনি টের পাবেন না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি বলে। তো উনি দিলে সবার আগে বুঝবেন, বুঝে উনি আমাদেরকে বোঝাবেন এটা হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। দেখেন, যদি বিষয়টা প্রকাশ না পেত তাহলে কি হতো? কোনো আলোচনাই হতো না, আসিফ মাহমুদ এই স্ট্যাটাসও দিতেন না। কি বলা হয়েছে, ওনার বাবা কি বলেছে, বাবা কি কথাটি বলেছেন যে একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে ওনাকে ভুল বুঝিয়ে এই লাইসেন্সটা করিয়েছে, বলেছেন তো। অর্থটা কি? অর্থটা হলো ওই ঠিকাদার কাজ পেত না, ওর বাপকে সামনে নিয়ে গেছে ঢাল হিসেবে, এটা দেখে ইঞ্জিনিয়ার তাকে কাজ দিয়ে দিবে, তারপরে কাজটা যেন যেন তেন ভাবে কাজটা করবে, ইন্সপেকশনও হবে না, বিল পাইতে ওগুলো সমস্যা হবে না, এই সবগুলি স্টেপ হবে, আর তার কিছুই আসিফ মাহমুদ জানবেন না, এটা হয় না। আর একটা কথা বলি, ওনার বাবা কি ওই এলাকায় এর আগেও আমি নিজে দেখেছি সেই ভিডিও, উনি একটা ভিডিওতে বলেন নাই যে আমার ছেলে দেশের সবচেয়ে পাওয়ারফুল মিনিস্ট্রিতে আছে, আমার ছেলে এই এলাকায় মসজিদের জন্য 3টা মসজিদের জন্য 10 লাখ টাকা দিছে। এই ভিডিও আমি নিজে দেখছি। বাদ দেন ওইটা, কয়েকদিন আগে ওখানে এনসিপির একটা মিটিং হয়েছে ওই মুরাদনগরে, সেই আমি কালবেলা পত্রিকা সেই দেখলাম, একটা পোস্টার দেখলাম, সেই পোস্টারে এনসিপির মিটিং এ প্রধান অতিথিকে বিল্লাল হোসেন। কোন যোগ্যতায়? সে কি এনসিপি করেন না, উনি একটা স্কুলের হেডমাস্টার। কিন্তু একটা স্কুলের হেডমাস্টার কিভাবে, এটা ফুল টাইম জব, কিন্তু এটা স্কুলের হেডমাস্টার কিন্তু ফুল টাইম জব। ম্যাথমেটিক্সের টিচার কিছুক্ষণ চাকরি করে, তারপরে প্রাইভেট পড়ায়, হেডমাস্টার ধরে ভাই পুরো স্কুল ওনার দায়িত্ব, কিন্তু উনি গেছে ঠিকাদারি করতে। এইগুলো পাবলিকে যাক, যে বলছিলাম
এনসিপি মিটিংয়ে উনি গেছেন হলো চিফ গেস্ট হয়ে। আসিফ মাহমুদকে এনসিপি করেন না, এনসিপি কে আসিফ মাহমুদের দায়িত্ব নেয় না। তাহলে আসিফ মাহমুদের বাবা ওখানে চিফ গেস্ট হয়ে গেছে, এটা আসিফ মাহমুদ জানে না? বাবাকে তো বলতে পারতো তোমার এটা যাওয়া ঠিক হয় না, তুমি কি কারণে যাচ্ছ? আসিফ মাহমুদ বাবাকে বলে নাই আপনারা চাইলে আমার ছেলে এখান থেকে ইলেকশন করবে? এটা ভিডিও আছে, এটা আসিফ মাহমুদ দেখে নাই? ওইগুলি নিয়ে জুলকারনাইন শাহের যেহেতু কিছু বলে নাই, জুলকারনাইন শাহের তো একটা বড় ফিগার, ছোট ছোট লোকজন বলছে, শাহের যেহেতু বলে নাই অতএব তারও ক্ষমা চাইতে হয় নাই। এখন শাহের সাহেব বলছে ও জানে যে এটা যদি আমি রিয়েক্ট না করি শাহের আবার আমার পেছনে লাগবে, আমি কোন বিপদে পড়ি, এই জন্য এখন ক্ষমা চাইছে। বিরাট আমরা জাতি হিসেবে ধন্য হয়ে গেছি।